হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে এই কোয়ান্টা পরিবারে স্বাগত জানাই। আজকে তোমাদের শুরু করব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারতে প্রচুর অঙ্ক আছে, যদিও এটা কেমিস্ট্রির পার্ট। তো এই অংশ থেকে বা এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক মাস্ট আসেই। তো তোমাদেরকে অঙ্ক আরও ভালো করে প্র্যাকটিস করতে হবে, আর অঙ্ক করার যে টেকনিক, সেই টেকনিকগুলো যখন আমি অঙ্ক করাবো বলে দেবো যে কীভাবে অঙ্কগুলো করবে। আজকে আমি শুরু করব কি কেমিক্যাল ক্যালকুলেশন, অর্থাৎ রাসায়নিক গণনা। এখন প্রশ্ন হলো, রাসায়নিক গণনাটা কি? না, রাসায়নিক গণনা হলো কোনো রাসায়নিক সংকেত বা সমীকরণ থেকে প্রাপ্ত পদার্থের ভর, আয়তন বা বাষ্প ঘনত্বের যদি আমরা পরিমাপ করতে পারি, তাহলে তাকে বলা হচ্ছে রাসায়নিক গণনা। এখন রাসায়নিক সমীকরণটা তাহলে কি? না, বিক্রিয়ক আর বিক্রিয়াজাত। ধরো এ আর বি, এরা বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন করলো, তাহলে এ আর বি হচ্ছে বিক্রিয়ক, আর সি আর ডি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, তাহলে এই বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণুগুলোর মধ্যে সমতা বিধান করে ওকে চিহ্ন সংকেতের সাহায্যে প্রকাশ করাকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। এরপরে আমরা আসব যে আণবিক ভরটা কি বা মলিকুলার মাস। তাহলে দেখো, মলিকিউলার মাস, একে আণবিক গুরুত্ব বলা হয়। আচ্ছা, আমি লিখে দিচ্ছি আণবিক ভর বা আণবিক গুরুত্ব। তাহলে মলিকুলার মাস অর্থাৎ আণবিক ভর বা আণবিক গুরুত্ব। তাহলে কোনো মৌল বা যৌগের একটি অণু, একটি কার্বনের C12 পরমাণু ভরের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী, তাকেই বলা হয় আণবিক ভর। তাহলে আণবিক ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করব। তাহলে আণবিক ভর এম সমান কি হচ্ছে? একটি অণুভর বা একটি অণুর ভর লিখে দেবে, একটি অণুর ভর আর একটি C12 পরমাণুর ভর ইন্টু 1/12, অর্থাৎ এই 12টা উপরে উঠে যাবে। তাহলে একটি অণুর ভর ইন্টু 12 বাই একটি C12 পরমাণুর ভর। তাহলে এটা হলো আণবিক ভর। ঠিক একই রকম পারমাণবিক ভরটা কি? না, কোনো মৌলের, এখানে আমরা যৌগ কথাটা বলা যাবে না, যেমন আণবিক ভরের সংজ্ঞায় আমি কি বলেছিলাম, না কোনো মৌল বা যৌগের একটি অণু কার্বনের C12 পরমাণু ভরের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী। কিন্তু পারমাণবিক ভরের সংজ্ঞাতে আমরা বলবো কি, একই রকম বলবো যে কোনো মৌলের একটি পরমাণু, অণুর জায়গায় একটি পরমাণু হবে। কেন? এটা হচ্ছে আণবিক ভর, সেই জন্য অণু আসছিল কথাটা, মৌলিক বা যৌগিক পদার্থের। কিন্তু পারমাণবিক ভরের সংজ্ঞায় আমরা পরমাণু বলবো। তাহলে কোনো মৌলের, তোমরা জানো যে দুটো পরমাণু, ধরো অক্সিজেনের দুটো পরমাণু নিয়ে একটা অক্সিজেন অণু গঠন করে, বা হাইড্রোজেনের দুটো পরমাণু নিয়ে হাইড্রোজেনের একটি অণু। তাহলে এই অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো এরা হচ্ছে মৌলিক অণু। এরা হচ্ছে কি? মৌলিক অণু। এরা হচ্ছে মৌলিক অণু। তাহলে এরপর আমরা আসবো কি পারমাণবিক ভর।
তাহলে এই যে আণবিক ভরের যে সংজ্ঞাতে বলা হয়েছে যে আণবিক ভর সমান একটি অণুর ভর আর একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশ, ঠিক একই রকম আমি যদি এখানে আণবিক কথাটা মুছে যদি পারমাণবিক কথা লিখে দেই, দেখো পারমাণবিক, আমি এখানে এমটা মুছছি, তাহলে একটি অণুর জায়গায় আমি কি লিখতে পারি, একটি পরমাণুর ভর। একটি পরমাণুর ভর, এখানে অণুর জায়গায় একটি পরমাণুর, বাকিটা ঠিক আছে। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো না, কোনো মৌলের একটি পরমাণু কার্বনের একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী, তাকে বলা হয় পারমাণবিক ভর। এরপরে আমরা আসবো গ্রাম আণবিক ভর ও গ্রাম পারমাণবিক ভর, আমি এটা মুছছি। এরপরে আমরা আসবো গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর। তাহলে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় সেই মানটাকে বলা হচ্ছে গ্রাম আণবিক ভর। যেমন সালফার ডাই অক্সাইডের গ্রাম আণবিক ভর কত, সালফারের কত হয় 32, এটা হচ্ছে সালফারের পারমাণবিক ভর, আর অক্সিজেনের হয় 16, তাহলে হলো কত, দুটো অক্সিজেন পরমাণু নিয়ে সালফার ডাই অক্সাইড গঠিত, তাহলে হলো কত 64 গ্রাম। তাহলে সালফার ডাই অক্সাইডের গ্রাম আণবিক ভর হচ্ছে 64 গ্রাম। এরপর আমরা আসবো গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, একই রকম সংজ্ঞা বলবো। তাহলে কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় সেই সংখ্যাকে বা সেই মানকে বলা হচ্ছে মৌলটির গ্রাম পারমাণবিক ভর। যেমন সালফারের গ্রাম পারমাণবিক ভর কত, গ্রাম পারমাণবিক ভর 32 গ্রাম হবে। বা যদি আমরা অক্সিজেন ধরি, অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর আমি ডট ডট করে দিচ্ছি, কত হবে 16 গ্রাম। বা যদি নাইট্রোজেন ধরি তাহলে নাইট্রোজেনের কত হয় 14। আর নাইট্রোজেনের আণবিক ভর কত হয়, যেহেতু নাইট্রোজেনের দুটো পরমাণু নিয়ে একটি নাইট্রোজেনের অণু গঠিত হয়, তাহলে 14 × 2 = 28। যেমন অক্সিজেনের আণবিক ভর কত, O2 এর আণবিক ভর বা গ্রাম আণবিক ভর এখানে লিখতে পারো তোমরা, গ্রাম আণবিক ভর সমান কত না 16 × 2। এই 2টা কেন আসলো, পারমাণবিক ভর তো তোমরা বুঝতে পেরেছো যে 16 হয় অক্সিজেনের, তাহলে 2 কেন আসলো না, এখানে দুটো অক্সিজেন পরমাণু নিয়ে একটি অক্সিজেনের অণু, অর্থাৎ অক্সিজেনের দুটো পরমাণু নিয়ে একটা অক্সিজেন অণু গঠিত হয়েছে, তাই হচ্ছে এখানে 2 এসেছে। তাহলে হলো কত না 32 গ্রাম। এরপরে আমরা আসব বাষ্প ঘনত্ব বা ভেপার ডেনসিটি, তাই মুছছি। বাষ্প ঘনত্ব কি না, নির্দিষ্ট চাপ উষ্ণতায় কোনো গ্যাস তার সমায়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাকেই বলা হচ্ছে ওই গ্যাসের ভেপার ডেনসিটি বা বাষ্প ঘনত্ব। অর্থাৎ ভেপার ডেনসিটি অথবা বাষ্প ঘনত্ব, ব্র্যাকেটে আমি লিখলাম বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্বকে ডি দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল ডি দিয়ে। তাহলে বাষ্প ঘনত্ব কাকে বলা হচ্ছে না, আমি আরেকবার বলছি সংজ্ঞাটা, নির্দিষ্ট চাপ উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার সমায়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যতগুণ ভারী হচ্ছে সেই সংখ্যাকে বলা হচ্ছে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব সমজাতীয় রাশির অনুপাত হয়, এর কোনো একক নেই। তাহলে ভি আয়তন কোনো গ্যাসের ভর বা কোনো এখানে লেখার দরকার নেই, ভি আয়তন গ্যাসের ভর
লিখে দিতে পারো, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় ভি আয়তন, এখানে লিখতে পারো নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় ভি আয়তন গ্যাসের ভর। ওই একই লিখবো, নির্দিষ্ট চাপ উষ্ণতায় ভি আয়তন H2 গ্যাসের ভর। তাহলে দেখো দুটো ভরের অনুপাত হয়, বাষ্প ঘনত্বের কোনো একক নেই। এরপর আমরা যেটা করব সেটা বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো রিলেশন বিটুইন ভেপার ডেন্সিটি, ব্র্যাকেটে আমি ডি লিখলাম কেন ডি দিয়ে প্রকাশ করা হয়, অ্যান্ড আণবিক গুরুত্বটা হচ্ছে মলিকুলার মাস। মলিকুলার মাস একে এম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এদের মধ্যে সম্পর্ক আমরা বের করব। গ্যাসের বাষ্প ঘনত্বকে আমি ডি দিয়ে লিখলাম, বাষ্প ঘনত্ব সমান কি হচ্ছে না নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় n সংখ্যক গ্যাসের অণুর ভর। তাহলে n সংখ্যক গ্যাসের অণুর ভর ধরলাম, একই রকম এটা লিখব নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় n সংখ্যক হাইড্রোজেন গ্যাসের অণুর ভর বা হাইড্রোজেন গ্যাসের ভর শর্টে লিখতেছি। তাহলে এখানে কি হবে, এনটাকে যদি আমি বের করে নিই, এন ইন্টু গ্যাসের একটি অণুর ভর হবে, গ্যাসের একটি অণুর ভর, আর এন ইন্টু H2 গ্যাসের একটি অণুর ভর। সমান কি হচ্ছে না গ্যাসের একটি অণুর ভর দুটি হাইড্রোজেন পরমাণুর ভর। কেন দুটি হাইড্রোজেন পরমাণু আমি বললাম না, হাইড্রোজেন গ্যাসের একটি অণু মানে হচ্ছে দুটি হাইড্রোজেন পরমাণু। তোমরা জানো যে দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে একটি হাইড্রোজেন অণু গঠিত হয়েছে, তাহলে দুটি হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, হাফ যদি বের করে নেই তাহলে একটি গ্যাস অণুর ভর একটি H2 পরমাণুর ভর। তাহলে গ্যাসের একটি অণুর ভর আর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের অনুপাতটাকেই আমরা কি করতে পারি, আণবিক গুরুত্ব বা আণবিক ভর বলতে পারি। তাহলে এটা হচ্ছে কত, m/2। কেন এমটা কোনটা না এই যে এইটা, m সমান হচ্ছে একটি গ্যাসের অণুর ভর আর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের অনুপাত। তাহলে দেখতে পাচ্ছ, তাহলে অতএব আমরা লিখতে পারি d সমান m/2, অর্থাৎ m সমান 2d। অর্থাৎ দেখা যাচ্ছে যে গ্যাসের আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে এই প্রমাণটা হয়ে গেল। অনেক সময় অঙ্ক না দিয়ে এই প্রমাণটা দিয়ে দেয়।
আমি আবার বলছি যে রাসায়নিক গণনা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর ম্যাথ। অর্থাৎ তোমরা একটা ম্যাথের জন্য অবশ্যই পাবে, দুটো প্রবলেম দেওয়া থাকে ম্যাথের, তার মধ্যে একটা করতে হয়। তাহলে প্রবলেমগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। অনেক সময় কি করে না, একটা প্রবলেম একটা থিওরি দেওয়া থাকে, বেশিরভাগ সাধারণত দুটোই প্রবলেম দেওয়া থাকে, তার মধ্যে একটা করতে হয়। কিন্তু অনেক সময় একটা প্রবলেম দিল আর একটা থিওরি দিল। তাহলে থিওরি হয়তো যদি দেয় তাহলে এইটা পড়ার চান্স খুব আছে যে গ্যাসের আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। তাহলে এটা ভালো করে একটু প্র্যাকটিস করে রাখবে তোমরা। আর অঙ্ক তো অবশ্যই প্র্যাকটিস করবে, আমি অঙ্ক করার টেকনিক বলে দেবো যে এই চ্যাপ্টারে কীভাবে অঙ্ক করতে হয়। আচ্ছা, এরপরে আমরা আসবো প্রমাণ ঘনত্ব, স্ট্যান্ডার্ড ডেনসিটি। প্রমাণ ঘনত্ব বা স্ট্যান্ডার্ড ডেনসিটি। প্রমাণ ঘনত্ব, হাইড্রোজেনের ক্ষেত্রে প্রমাণ ঘনত্বের মান কত? আর প্রমাণ ঘনত্ব কি না, প্রমাণ উষ্ণতা চাপে 1 লিটার গ্যাসের ঘনত্বকেই বলা হচ্ছে প্রমাণ ঘনত্ব। হাইড্রোজেনের ক্ষেত্রে এই প্রমাণ ঘনত্বের মান কি না 0.089 গ্রাম পার লিটার। এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব। প্রমাণ ঘনত্ব, হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্বের মান হচ্ছে 0.089 গ্রাম পার লিটার। আচ্ছা, এরপরে আমরা আসবো মোল। মোল কি না, মোল সাধারণত হচ্ছে পদার্থের পরিমাণের এসআই একক। তাহলে আমি আবারও বলছি যে পদার্থের পরিমাণের এসআই একক মোল। মোল, মোলটা হচ্ছে পদার্থের পরিমাণের এসআই একক। মোলটা কি না, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক প্রাথমিক কণিকা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে প্রাথমিক কণিকা কোনগুলো না, প্রাথমিক কণিকা হচ্ছে অণু, পরমাণু, আয়ন, তাহলে বা ইলেকট্রনও বলতে পারো। তাহলে যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক প্রাথমিক কণিকা থাকবে সেই পরিমাণটাকে বলা হচ্ছে ওই পদার্থের মোল। এবার মোলার ভরটা কি? মোলার মাস। 1 মোল পদার্থের ভর যত গ্রাম হবে তাকে বলা হচ্ছে ওই পদার্থের মোলার ভর। এর একক কি না, এর একক হচ্ছে ইউনিট বা একক গ্রাম পার মোল। তাহলে কোনো পদার্থের 1 মোলের গ্রামে প্রকাশিত ভরটাই হচ্ছে মোলার ভর। তো এরপরে আমরা চলো এই চ্যাপ্টার অঙ্ক করে নিই। কেন তোমরা যখন টেস্ট পেপার বেরিয়ে গেছে, তোমরা টেস্ট পেপারের প্র্যাকটিস করবে, যখন দেখবে এই রাসায়নিক গণনা থেকে অঙ্ক আছে। আচ্ছা দেখো, এখানে তোমাদের যে অঙ্কটা দিয়েছে, উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড মানে Al2O3 উৎপন্ন হলো। বিক্রিয়ার জন্য কত গ্রাম অ্যালুমিনিয়ামের প্রয়োজন? তাহলে অঙ্ক করার নিয়ম হচ্ছে এই রাসায়নিক গণনায় আগে কিন্তু বিক্রিয়া করতে হবে। এখানে বিক্রিয়াটা হচ্ছে অসম্পূর্ণ হবে, কেন ধাতব অক্সাইডটা অজানা আছে। তাহলে এখানে রাসায়নিক গণনার অঙ্ক করার নিয়ম হচ্ছে আগে আমরা বিক্রিয়া করব এবং ওই বিক্রিয়ায় যেটা বের করতে বলছে সেটাকে সবসময় ডান দিকে রাখবো, এরপরে ঐখিক নিয়ম লাগালেই হয়ে যাবে। তাহলে দেখো এই অঙ্কটা আপাতত দেখো। তাহলে আমি এখানে লিখলাম ধাতব অক্সাইড, তার সঙ্গে অ্যালুমিনিয়াম যুক্ত হয়েছে, উৎপন্ন হলো কি Al2O3 প্লাস ধাতু পাওয়া গেছে। তাহলে ধাতুটির কত পারমাণবিক ভর 28 গ্রাম, আর ধাতব অক্সাইড ছিল 40 গ্রাম। তাহলে ধাতব অক্সাইড 40 আর অ্যালুমিনিয়াম তোমরা জানো 27। তাহলে লিখো, আর এখানে ধাতু কত না, ধাতু হচ্ছে 28 গ্রাম, আর অ্যালুমিনিয়াম অক্সাইড বলে দিয়েছে 25.5 গ্রাম। তাহলে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডটা আছে 25.5। তাহলে লিখো বিক্রিয়ক পদার্থের মোট ভর।
মানে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, কারা অংশগ্রহণ করছে? এই অ্যালুমিনিয়াম আর ধাতব অক্সাইড। তাহলে বিক্রিয়ক পদার্থের মোট ভর। রাসায়নিক গণনা বা রাসায়নিক বিক্রিয়ার করার কতগুলো নিয়ম আছে, যেমন ভরের নিত্যতা সূত্র, জেলুসাকের গ্যাস আয়তন সূত্র। ভরের নিত্যতা সূত্রটা কি? ভরের নিত্যতা সূত্রে কি বলেছে? বলছি যে জড় পদার্থ অবিনশ্বর, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। বিভিন্ন ভৌত প্রক্রিয়ায় জড় পদার্থ কি হবে? অবস্থানান্তর হবে। এবং রাসায়নিক বিক্রিয়ায় জড় পদার্থ এক পদার্থ থেকে অন্য পদার্থে রূপান্তরিত হবে, কিন্তু মোট ভরের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মহাবিশ্বে মোট ভরটা হচ্ছে অপরিবর্তিত। এটাই হচ্ছে ভরের নিত্যতা সূত্র। তাহলে এই ভরের নিত্যতা সূত্রে বিক্রিয়ক পদার্থের মোট ভর আর বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সর্বদা সমান হয়। তাহলে আমরা বিক্রিয়ক পদার্থের মোট ভরটা বের করছি। কত না, ধাতব অক্সাইড ছিল 40 আর অ্যালুমিনিয়াম 27, তাহলে 67 গ্রাম। আর বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কত? মানে বিক্রিয়ার ফলে যে পদার্থ উৎপন্ন হলো, তাহলে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান কত হচ্ছে না, ধাতু আছে 28 আর অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে 25.5, সমান কত হচ্ছে 53.5 গ্রাম। তাহলে আমাকে এখানে চেয়েছে, দেখো বিক্রিয়ার জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হয়েছিল, তাহলে বিয়োগ করে দিলে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের মোট ভর থেকে যদি বিক্রিয়াজাত পদার্থের মোট ভর বিয়োগ করে দিই, তাহলে কতটা অ্যালুমিনিয়াম প্রয়োজন হয়েছিল সেটা আমরা পেয়ে যাব। তাহলে অতএব প্রয়োজনীয় অ্যালুমিনিয়ামের পরিমাণ, এল এর পরিমাণ সমান 67 মাইনাস 53.5, সমান কত হবে না 13.5 এত গ্রাম। তাহলে এত গ্রাম অ্যালুমিনিয়ামের প্রয়োজন। এরপরে নেক্সট অঙ্ক চলে যাও। তোমাদের দ্বিতীয় যে অঙ্কটা আমি দিয়েছি তাতে আছে লোহার সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়, আবার লোহার সাথে স্টিমের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়। তাহলে 4 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে হলে কোন ক্ষেত্রে লোহার পরিমাণ কম হবে? তাহলে আমি বলেছিলাম যে অঙ্ক করার টেকনিক হচ্ছে, প্রথমে আমাদের রাসায়নিক বিক্রিয়াটা ঠিকঠাক করতে হবে ব্যালেন্স সহ। তাহলে যদি আমরা রাসায়নিক বিক্রিয়াটা ব্যালেন্স সহ ঠিক করতে পারি, তাহলে ধরে নাও যে তোমাদের 70% অঙ্ক প্রায় হয়ে গিয়েছে। বাকি 30% অঙ্ক কিভাবে করতে হবে না, যে মানটা আমরা বের করব সেটাকে ডান দিকে রাখবো, তারপরে ঐকিক নিয়ম প্রসেস লাগালেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে আগে বিক্রিয়া করছি, বলছে লোহার সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। তাহলে দেখো বিক্রিয়া করছি Fe, তার সাথে লঘু H2SO4, বিক্রিয়ায় কি উৎপন্ন হবে না ফেরাস সালফেট লবণ আর হাইড্রোজেন গ্যাস। তাহলে এটা লোহার পারমাণবিক ভর 56 আর হাইড্রোজেন এখানে 1 × 2 মানে 2। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে 56 গ্রাম লোহার প্রয়োজন লিখবো আমরা। কেন আমাদেরকে চেয়েছে কি, যে কোন ক্ষেত্রে লোহার পরিমাণ কম হবে, তাহলে লোহার চেয়েছে। আমি বলেছিলাম যে লোহা বের করতে গেলে মানে যেটা বের করতে হবে তাকে ডান দিকে রাখতে হবে। তাহলে দেখো 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে 56 গ্রাম Fe প্রয়োজন, বা তোমরা লিখতে পারো যে 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে 56 গ্রাম Fe লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাতে হয়, এটাও লিখতে পারো। তাহলে চেয়েছে কি 4 গ্রাম হাইড্রোজেন, তাহলে 4 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কত হবে না 56/2 × 4, তাহলে কত হবে 2 × 4, 6 × 12, 2, 1 থাকলো
5 দুগুণে 10 একে 11 মানে 112 গ্রাম Fe প্রয়োজন। এরপরে দেখো নেক্সট বিক্রিয়া আছে, আবার লোহার সাথে স্টিমের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়। তাহলে আবার একটা বিক্রিয়া করতে হবে, Fe তার সঙ্গে স্টিম। স্টিম মানে কি? ভেপার বা বাষ্প। তাহলে জলের যেমন সংকেত H2O, বরফেরও সংকেত H2O এবং বাষ্পেরও সংকেত H2O। তাহলে H2O বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? Fe3O4 অর্থাৎ ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এবার বিক্রিয়া করার পরে আমাদেরকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স না করলে কিন্তু ইনকমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো এখানে Fe3 মানে আয়রন 3টে আছে, এখানে আমি 3 লাগালাম। অক্সিজেন 4 আছে, তাহলে এখানে 4 বসাতে হবে। তাহলে অক্সিজেন 4টা পটাতে গিয়ে দেখা গেল হাইড্রোজেন 8টা হয়ে গিয়েছে, তাহলে এখানে হাইড্রোজেন পটাতে গেলে হাইড্রোজেন 4 দিতে হবে। তাহলে এখানে 3 × 56, যেহেতু ওর পারমাণবিক ভরটা ছিল 56, আর এখানে কত হচ্ছে 4 × 1 × 2 মানে 8। তাহলে 8 গ্রাম H2 প্রস্তুত করতে, এটা দ্বিতীয় ক্ষেত্রে 8 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে 3 × 56 গ্রাম Fe প্রয়োজন। তাহলে 4 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কত হবে না 3 × 56/8 × 4, তাহলে 4 দুগুণে 8 আর 2 × 8 = 56। তাহলে এখানে যদি আমরা 8 × 3 = 24, 4 2 থাকলো, 3 দুগুণে 6 2 8 মানে 84 গ্রাম Fe লাগছে। তাহলে কোন এখানে চেয়েছে কি, উত্তরটা কি চেয়েছে যে কোন ক্ষেত্রে লোহার পরিমাণ কম হবে? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লোহার পরিমাণ, প্রথম ক্ষেত্রে লোহা 112 গ্রাম লাগছে 4 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে, আর দ্বিতীয় ক্ষেত্রে 84 গ্রাম লোহা লাগছে 4 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লোহার পরিমাণ কম, তাহলে লিখতে হবে অতএব দ্বিতীয় ক্ষেত্রে লোহার পরিমাণ কম হবে। এটা উত্তর হয়ে গেল। তোমাদের যদি আজকের এই কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং বেল আইকনটাকে অন করে রাখো যাতে আমি নতুন নতুন কন্টেন্ট এবং মজাদার প্র্যাকটিক্যাল থিওরি বেস আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যেতে পারে।